আয়োজক কমিটির পক্ষ থেকে এবার আমাদের উদ্দেশ্যে কিছু বলতে আসছেন ইফতেখার মাহমুদ। আজকের আয়োজনের একজন প্রধান ব্যক্তিত্ব বলা যায়, জোরে করতালি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আবারও কথা বলছি। আজকে হাবিব ভাই সম্বন্ধে আমি অনেক আগে থেকেই জানি। আমার বন্ধু মাসুম বাসাবু থাকে, সে অনেক বছর ধরে তার সাথে রাজনীতি করে। সে অনেক গল্প বলে হাবিব ভাই নিয়ে। হাবিব ভাইয়ের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে এই কিছুদিন আগে নির্বাচনের সময়। হাবিব ভাইয়ের সাথে বসার কথা ছিল আমাদের প্রতিনিধি মানুষদের সাথে ৯ নম্বর আসনে। আমরা ব্যস্ততার কারণে আমরা বসতে পারি নাই। কিন্তু আমরা জানি হাবিব ভাই একজন খুবই আন্তরিক মানুষ। আমরা জানি হাবিব ভাই শুধু আন্তরিক মানুষ না, একজন সৎ মানুষ, এবং হাবিব ভাই একজন যোগ্য মানুষ। বাংলাদেশের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের যোগ্য সন্তান জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি এবার যে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, প্রচুর নতুন মুখ আছে। কিন্তু আমরা অনেকে যারা রাজনীতির খোঁজ খবর রাখি তারা জানি এই যারা নতুন মুখ আছেন তাদের বেশিরভাগই যথেষ্ট সৎ, আন্তরিক এবং যোগ্য ব্যক্তিত্ব। আমরা আশা করি যে কঠিন দুর্দিনের মধ্যে আপনারা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সময়ে একটি সত্যিকারের অর্থে একটা টেকসই অর্থনীতি আপনারা উপহার দিয়ে যাবেন। 2001 থেকে 6 আপনারা যেমন একটা টেকসই অর্থনীতি দিয়ে গেছেন, যার ভিত্তিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ 17 বছর দেশ চালিয়েছে, আপনারা নিশ্চয়ই তার চেয়ে ভালো পরিস্থিতি তৈরি করে যাবেন ইনশাল্লাহ। আশা করি সেই ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষরা সেইখানে কোনো ধরনের বঞ্চনা, বৈষম্য কিংবা অত্যাচারের শিকার হবে না। আমরা জানি গত আমলে আমরা রাস্তায় মার খেয়েছি, গ্রাজুয়েট প্রতিবন্ধী মানুষরা ভিক্ষায় পর্যন্ত আছে, সার্টিফিকেট ছিঁড়ছে। আজকে এখানে প্রতিবন্ধী মানুষরা দেখছি যে যারা অনেকে রিক্সা চালায়, কিন্তু তারা কিন্তু একটা দোকান নিয়ে বসতে পারে না, কিন্তু রিক্সা চালাবে সেই সুযোগটাও নাই। আজকে সড়ক পরিবহন আইন 2018 যেটা পরিবর্তিতে সংশোধন করা হচ্ছে, আবার এখন সংশোধিত হবে। আমরা দেখেছি সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে গাড়ি চালানোর অধিকার দেওয়া হয়েছে। বন্ধুগণ, সেই অধিকার দেওয়ার পরেও লাইসেন্সিং এর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আমরা দেখেছি ঢাকা শহর সহ বিভিন্ন মহানগরগুলিতে আমাদের ই রিক্সার লাইসেন্সিং দেওয়া হচ্ছিল, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছিল না। আমরা লড়াই করে উত্তর সিটি কর্পোরেশনে 200 প্রতিবন্ধী ব্যক্তিদের রিক্সা লাইসেন্স দিতে পেরেছি। দুর্ভাগ্যবশত সেইখানে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে পারি নাই। আজকে এই সড়ক, নৌ ও রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আহ্বান থাকবে, আপনাদের দল ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, সেখানে প্রতিবন্ধী মানুষ ভিক্ষা করে বাঁচতে চায় না, প্রতিবন্ধী মানুষ তার পরিবারের উপর দয়ায় বাঁচতে চায় না, সেখানে প্রতিবন্ধী মানুষ রাষ্ট্রের দয়ার উপর বাঁচতে চায় না। আজকে প্রতিবন্ধী মানুষ তার যোগ্যতা, সামর্থ্য এবং অবস্থান অনুযায়ী কামাই করে বাঁচতে চায়, সেই কামের সুযোগটুকু চাই। মাননীয় মন্ত্রী, এর আগে গত সরকার 2023 সালে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য আজকে স্মৃতি লেখক নীতিমালা করে গেছেন, কিন্তু যেটা আমাদের প্রতিবন্ধী মানুষদের জন্য সম্মানজনক ছিল না, সেটা আপনার কাছে আমরা সংশোধনের জন্য আহ্বান করছি। তাছাড়া আজকে প্রতিবন্ধী মানুষরা আজকে সরকার বিভিন্ন ভাতা দিয়ে, কোটা দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করছে, কিন্তু চাকরির ক্ষেত্রে আজকে কোটা নাই করে দেওয়া হইল। বাংলাদেশের একমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধী মানুষরা। জুড়ে বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবচেয়ে বেশি কারা? সেখানে 7% কোটা দিচ্ছেন, প্রতিবন্ধী মানুষ আছে 0.5। এটাই আমরা মানি? এটা সংশোধনের আহ্বান থাকলো মাননীয় প্রতিমন্ত্রীর কাছে। আরো আহ্বান থাকবে আপনার রেল মন্ত্রণালয়ে, আমরা সেই 1883 সালের আইন থেকে আমরা কত টাকা 50% হচ্ছে আমরা ছাড় পেতাম, আজকে সেই ছাড় 25% করে দেওয়া হয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে আবেদন থাকবে, সারা পৃথিবীতে উন্নত থেকে শুরু করে অনুন্নত দেশ, সেখানে প্রতিবন্ধী মানুষদের কিন্তু এরকম 50% ছাড়ের বিধান থাকে। আপনার মন্ত্রণালয়ের অনলাইনে এই টিকিট কিন্তু আমরা ছাড় পাই না। প্রতিবন্ধী মানুষের টিকিট গিয়ে কাটতে হয় কোথায়?
একজন মানুষের হয়রানি হইতে কত প্রকার হইতে হয়। আমার তো আইডি কার্ড আছে, আছে না? সেই আইডি কার্ডটা কি এনআইডির সাথে লিংক করে দেওয়া যায় না? সেখানে কি আমার প্রতিবন্ধী ব্যক্তি এখানে অপ্রাপ্তবয়স্কর একটা হাফ টিকেটের সুযোগ আছে, কিন্তু সেটা একজন মানুষের সাথে দিতে হয়। আজকে প্রতিবন্ধী মানুষ একা যাবে, তাকে কেন আবার স্টেশনে 50 টাকা 200 টাকা খরচ করে যাইতে হবে, আসতে হবে, টিকিট কাটতে হবে? আইনে ছিল এই টিকিট আগের দিন পর্যন্ত রিজার্ভ রাখতে হবে। আমরা আগের দিন তো দূরের কথা, 10 দিন আগে টিকিট কাটে, সেই টিকিটও পাই না। আমরা এটা সুরাহার জন্য আহ্বান করব। তাছাড়া প্রতিবন্ধী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে প্রতিটি রেল স্টেশনে কমপক্ষে 2টি করে দোকান বরাদ্দ করার জন্য আমি আহ্বান রাখছি আপনার মাধ্যমে। শুধু তাই নয়, প্রতিবন্ধী রিক্সা চালক যারা, তাদেরকে কিন্তু এই বিভিন্ন রেল স্টেশনে জিপি খরচ দিতে হয়। আমরা এই ধরনের কোন খরচ বা তোলা যাতে প্রতিবন্ধী মানুষদের দিতে না হয়, এটা মাননীয় এমপি কে আমরা দেখার জন্য আহ্বান করছি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে, আজকে এই সংগঠন যদি না থাকতো আজকে অনেকেই আমরা এই জায়গায় আসতে পারতাম না, ঠিক না ভাই? আজকে এই সংগঠনগুলির পৃষ্ঠপোষকতায় কিন্তু যে মন্ত্রী বা এমপি কিংবা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারে, তারাই সেই সুযোগ সুবিধা পায়। যারা পায় না তারা সেই মাটির তলায় পড়ে থাকে। আমার অনুরোধ থাকবে সেইখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিটি রেল স্টেশনে সংগঠনের জন্য একটি করে দোকান বরাদ্দ করার জন্য। দরকার হলে আপনারা 5 বছরের জন্য লিজ দেন, 5 বছর পরে আরেকটা সংগঠনকে দেন, কিন্তু এই লিজের বিধান করতে হবে। সংগঠনগুলি কি দিয়ে বাঁচবে? তারা যদি না থাকে আপনাদের কাছে ঘরে খেয়ে বনের মোষ তাড়াইতে কে যাবে? এটা আমাদের আপনাদের মাধ্যমে আজকের মন্ত্রীর কাছে আমার দাবি থাকলো। এছাড়া আজকে প্রতিবন্ধী ভাই বোনেরা চাকরির ক্ষেত্রে আগে 10% কোটা পেত তৃতীয় চতুর্থ শ্রেণীতে, এতিমদের সহ আজকে সেখানে প্রতিবন্ধী মানুষরা মাত্র 0.5% নিয়ে আজকে কি হয়রানির সম্মুখীন হচ্ছে এটা প্রতিবন্ধী মানুষ মাত্রই জানে। শ্রুতি লেখকের হয়রানি, চাকরির কোটার হয়রানি, চাকরিতে পা নেওয়ার পরে কর্মক্ষেত্রে হয়রানি, সেইগুলি যাতে না হয় আপনার এখানে যে অভিযোগ প্রতিকার এই ব্যবস্থাপনাটায় আমাদের প্রতিবন্ধী ভাই বোনের বিষয়টা দেখার জন্য একজন লোককে ফোকাল পার্সন হিসেবে যাতে নিয়োগ করা হয় মন্ত্রণালয় থেকে, সেই আহ্বান জানাচ্ছি। এছাড়া আজকে সড়ক রেল আজকে আমরা দেখেছি যে সড়কে 50% নন এসিতে এবং এসিতে 25% ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি বাসের টিকিট কাটতে গেলে এটা পাই? আমরা কিভাবে পেতে পারি? এটা আপনার থেকে নির্দেশনা পাবো। আমার অনুরোধ থাকলো বাস মালিক সমিতিতে শুধু এটা নোটিশ টাঙিয়ে দেওয়া না, প্রত্যেকটা বাস স্টেশনে, প্রত্যেকটা বাসের টার্মিনালে এটা ঝুলাই রাখতে হবে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয় বন্ধুগণ, আজকে প্রতিবন্ধী ভাই বোন টাকার জন্য নড়াচড়া করতে পারেন না, সেইখানে যদি এই হাফ টিকিটের সুযোগটা থাকে তাহলে আমরা সেটা সুযোগ পাবো। শুধু তাই নয়, বিআরটি এর যে ভাড়া পুনর্মূল্যায়ন কমিটি আছে, সেই পুনর্মূল্যায়ন কমিটিতে ছাত্রদেরকে রাখা হয়, নারীদের রাখা হয়, প্রতিবন্ধী মানুষদের রাখা হয় না। আমি আহ্বান করবো আপনার মাধ্যমে এই বিআরটি এর কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রাখার জন্য। আজকে প্রতিবন্ধী ব্যক্তিরা এই খোলা মাঠে গরমের মধ্যে নিজেরা চাঁদা তুলে আজকে একটা ঈদের পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের প্রথমবারের মতো। এই জায়গাটা ঐতিহাসিক বন্ধুগণ, এই জায়গাটা বাংলাদেশে 1954 সালে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্কুল করা হয়েছিল। সেই স্কুলটা আজকে 92 সালে সরাই নেওয়া হয় মিরপুর 14 নম্বরে। তারপরে প্রায় 20 বছরের বেশি, প্রায় 30 বছর এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আগের সরকারের কাছে অনেক বলার পরে আমরা প্রতিবন্ধী মানুষরা এটা খেলার মাঠ হিসেবে পেয়েছি, কিন্তু এখানে আমরা ঢুকতে পারি না। পারে? আজকে এখানে যারা আসছেন তাদের বেশিরভাগ কিন্তু প্রথমবারের মতো আসছেন, ঠিক না? অথচ এই মাঠ কতদিন ধরে আছে আপনি দেখুন। এই মাঠের নাম করা হয়েছে শহীদ ফারহান ফায়াজ মাঠ। আমার কি বাংলাদেশে একজন প্রতিবন্ধী মানুষ নাই যার নামে এই মাঠটা রাখা যেত? আমার দেশের প্রতিবন্ধীরা কি খালি ভিক্ষুক? আমার দেশের প্রতিবন্ধী মানুষদের প্রথম অ্যাডভোকেট মুশাররফ হোসেন মজুমদার এখানে উপস্থিত আছেন, প্রথম গ্রাজুয়েট মনসুর আহমেদ চৌধুরী আজকে এখানে উপস্থিত নাই, প্রথম বাংলাদেশের যিনি শিক্ষক জনাব হাসমি স্যার আজকে আমাদের মাঝে দুপুরে উপস্থিত হবেন। 96 বছর বয়সী মানুষ, এই স্কুলটার পিছনে যার সমান অবদান ছিল, সেই হাসমি স্যার আজকে আমাদের মাঝে আসবেন।
এইরকম প্রচুর মানুষ আছে যারা তাদের অবদান এই দেশে রেখেছেন। আমাদের 21 পদক প্রাপ্ত আমাদের স্বাধীনতা শিল্পী আমজাদ হোসেন ভাইও ছিলেন। কিন্তু আমার দুঃখ, এই খেলার মাঠটা দিনের শেষে একজন অপ্রতিবন্ধী মানুষের নামেই রাখা হইল। আমরা প্রতিবন্ধী মানুষের এত অসহায়। আজকে আপনার মাধ্যমে আহ্বান থাকবে এই খেলার মাঠটি যাতে বাংলাদেশের কোন সিনিয়র প্রতিবন্ধী মানুষ যার অবদান আছে একজনের কাছ থেকে শুনে নাই, 10 জনের কাছ থেকে কথা জেনে তারপর এটার নামকরণ পুনর্মূল্যায়ন করতে। আমি শুধু বললে হবে না, আপনি বললে হবে না, আপনি 10 জনকে ডাকেন, কথা শুনেন। আপনি জানি আপনি বলবেন যে আমি তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে না, কিন্তু আপনারা একই ক্যাবিনেটে বসেন, আপনারা একই রাজনীতি করেন, আপনারা পার্লামেন্টে বসেন, আমরা পার্লামেন্টে যাওয়ার সুযোগটা পর্যন্ত পাই না। আমার অনুরোধ থাকবে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দ শুধু না, প্রত্যেক এলাকার এমপি বৃন্দ তারা যাতে অন্তত কিছু প্রতিবন্ধী মানুষদেরকে সংসদে পাস দেওয়ার সুযোগ দেন। কারণ আজকে সংসদ টিভি কি করে মানুষ দেখে, এখন কিন্তু মানুষ আর ইউটিউবে নাটক দেখে না, সিনেমা দেখে না, তারা এখন সংসদের বক্তৃতা দেখে। কারণ বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশে যারা নীতি নির্ধারক তারা কি বিষয়ে কথা বলছেন। সেটা কি আমরা শুধু টিভিতে আর ইউটিউবে দেখবো? আমরা সংসদে এমপি না হইতে পারি, আমরা আপনাদের সাথে কাজ না করতে পারি, অন্তকে দর্শক সারিতে বসে আমরা তো দেখতে পারি, শুনতে তো পারি। আমরা সেটাও আবেদন করছি। মাননীয় মন্ত্রী ভাবছেন এই লোকের জুড়ি থেকে তো আর কিছুই বাদ থাকতেছে না, সবই কইয়া যাইতেছে। আমি জানি আপনি খুবই ব্যস্ত, আপনাকে পেয়েছি। আমরা আহ্বান থাকবে আমাদের এইরকম আয়োজনে ভবিষ্যতে আমরা আপনাকে পাশে পাবো এবং আমরা প্রতিবন্ধী মানুষদের বান্ধব হিসেবে আপনাকে আমরা সাথে পাবো। ইনশাআল্লাহ বাংলাদেশ এইভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সরকার, আমরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলতে চাই। উনি অনেক প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ছিলেন। খালেদা জিয়ার সময় কিন্তু বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি ভাতা চালু হয়, ঠিক কিনা? আজকে সেই ভাতা 2005 সালে 200 টাকা দিয়ে শুরু হয়ে 2026 সালে আজকে 100 টাকা বাড়িয়েছেন। এই বাজেটে মাত্র 1000 টাকা পৌঁছেছে। ভাতা দিয়ে কেউ চলবে না, কিন্তু 50% বেশি মানুষ আছে যারা এই ভাতা ছাড়া চলতে পারে না। তো একদিন দেরি হলে অক্টোবর মাস আসলে জিজ্ঞেস করে, ভাই ভাতা তো ঢুকলো না। চাকরি থাকলে কাজ থাকলে এই কথা কি জিজ্ঞাইতো? তাইলে এই ভাতাটা গুরুত্বপূর্ণ। শুধু তাই না, গত আমলে এই ভাতা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। মাননীয় মন্ত্রী আপনার অবগতির জন্য জানাতে চাই, নগদের মাধ্যমে একটি চক্র তারা আমাদের এই ভাতা হাতিয়ে নিত, ঠিক না? আজকে আমরা এগুলি অনেক কমছে, কিন্তু যাতে না হয় সেটা আপনি দেখবেন এবং আমাদের প্রতিবন্ধী মানুষদের আপনার মন্ত্রণালয়ে আরো বেশি সুযোগ সুবিধা দিবেন, আপনার আসনের সুযোগ সুবিধা দিবেন, সংসদে আমাদের দেখার সুযোগ পাবেন। আমাদের সাথে আজকে প্রথম নয়, ইনশাআল্লাহ আসবেন, সেই আমন্ত্রণে জানাচ্ছি। এবং আমাদের এই গণচাঁদায় আয়োজিত অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা ধন্য। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে থাকবে। আসসালামু আলাইকুম।